এই গল্প শেষ হওয়ার নয়। এটি একটি ধারাবাহিক কাহিনী। প্রতিটি সূর্যগ্রহণের দিন আমাদের জীবনে নতুন কিছু ঘটে। নতুন রহস্য উন্মোচিত হয়। নতুন দায়িত্ব এসে যায়। আর আমি প্রস্তুত আছি সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। কারণ আমি জানি আমাদের পরিবারের ভালোবাসা আর একটা যে কোনো বিপদের চেয়ে শক্তিশালী। ৩ বছর পর আরেকটি সূর্যগ্রহণ হল। এই ৩ বছরে আমাদের জীবনে আরও অনেক পরিবর্তন এসেছে। রাজীব এখন ইউনিভার্সিটি শেষ করে একজন গবেষক হয়েছে। সে আমাদের পূর্বপুরুষদের পাণ্ডুলিপি নিয়ে কাজ করে। অনেক নতুন আবিষ্কার করেছে। মেধা এখন ১৬ বছরের সূর্যগ্রহণের রহস্য, একটি পারিবারিক রোমাঞ্চ গল্প। সূর্যগ্রহণ দেখার সময়। আজ সূর্যগ্রহণ। ছেলে বিশেষ চশমা এনেছে দেখার জন্য। ছাদে উঠেছি একসাথে। সূর্য ধীরে ধীরে ঢাকা পড়ছে। ছেলে আমাকে চশমা দিয়ে বলল, মা দেখো কত অদ্ভুত আমি দেখছি আর অবাক হচ্ছি। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। সূর্য পুরোপুরি ঢেকে গেছে। ছেলে আমার হাত ধরে বলল, মা এই অন্ধকারে আমার সাহস বেড়েছে। আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। আকাশের অদ্ভুত দৃশ্যের চেয়ে তার কথা বেশি অদ্ভুত লাগল। সে আরও বলল, মা সূর্য যেমন চাঁদে ঢেকে গেছে, আমিও তোমার ছেলের পরিচয় ঢেকে তোমার স্বামী হতে চাই। সূর্যগ্রহণের এই বিরল মুহূর্তে তার এমন কথা বলল, মা এই গ্রহণ শেষ হওয়ার আগেই তুমি হ্যাঁ বলো। আকাশের অন্ধকার আর তার কথার রহস্য আমাকে ঘিরে ধরেছে। সূর্যগ্রহণের মতোই তার প্রেমের এক অলৌকিক আবির্ভাব। এই মহাজাগতিক ঘটনার সময় ছেলের এমন অভাবনীয় প্রস্তাব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সরকার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাজীব আর মেধা। রাজীব ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মেধা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয় সকাল ৭টার সময়। রাহুল অফিস চলে গেছে। মেধা স্কুলে। আমি একা বাসায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ রাজীব এসে বলল, মা আজ সূর্যগ্রহণ। তুমি কি জানো সূর্যগ্রহণ কত বিরল একটা ঘটনা? আমি বিশেষ চশমা কিনেছি। চল একসাথে দেখি। আমি প্রথমে একটু দ্বিধায় পড়লাম। সূর্যগ্রহণ দেখার ব্যাপারে অনেক কুসংস্কার আছে। কিন্তু রাজীবের উৎসাহ দেখে মন পরিবর্তন করলাম। বললাম, ঠিক আছে বাবা, চল দেখি। আমরা ছাদে উঠলাম। রাজীব তার চশমাটা আমাকে দিল। বলল, মা এই চশমা ছাড়া সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। চোখ নষ্ট হয়ে যেতে পারে। চশমা পরে সূর্যের দিকে তাকালাম। কি অদ্ভুত দৃশ্য! চাঁদ ধীরে ধীরে সূর্যকে ঢেকে ফেলছে। যেন কোনো অদৃশ্য শক্তি সূর্যকে গিলে খাচ্ছে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম। মা তুমি কি দেখতে পাচ্ছ? রাজীব জিজ্ঞেস করল। অসাধারণ। এত সুন্দর দেখতে, আমি বললাম। ধীরে ধীরে চারদিক অন্ধকার হয়ে আসতে লাগল। পাখিরা চুপ হয়ে গেল। এক অদ্ভুত নীরবতা নেমে এল চারদিকে। হঠাৎ সূর্য পুরোপুরি ঢেকে গেল। সম্পূর্ণ অন্ধকার। এই অন্ধকারে রাজীব আমার হাত ধরল। বলল, মা এই অন্ধকারে আমার সাহস বেড়েছে। আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। সে তো আমার ছেলে, ভালোবাসবেই। কিন্তু তার কণ্ঠস্বরে একটা অদ্ভুত ভাব। যেন কোনো গোপন কথা বলতে চাইছে। মা সে আবার বলল, সূর্য যেমন চাঁদে ঢেকে গেছে, আমিও তোমার ছেলের পরিচয় ঢেকে তোমার স্বামী হতে চাই। আমি শুনে প্রথমে কিছু বুঝতে পারলাম না। স্বামী? সে কি বলছে? হঠাৎ বুঝতে পারলাম সে কোনো রহস্যময় কথা বলছে। হয়তো কোনো গোপন পরিকল্পনার কথা। রাজীব তুমি কি বলতে চাইছ? আমি জিজ্ঞেস করলাম। মা এই গ্রহণ শেষ হওয়ার আগেই তুমি হ্যাঁ বলো, সে বলল। আকাশের অন্ধকার আর তার কথার রহস্য আমাকে ঘিরে ধরল। এই মহাজাগতিক ঘটনার সময় তার এমন রহস্যময় প্রস্তাব। আমি বুঝতে পারছিলাম না সে আসলে কি চায়। হঠাৎ আলো ফিরে আসতে শুরু করল। সূর্য আবার দেখা দিল। গ্রহণ শেষ। পাখিরা আবার ডাকতে শুরু করল। রাজীব তুমি আসলে কি বলতে চেয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম। সে হাসল।
মা, আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি কি জানো আজ তোমার বিয়ের ২০ বছর পূর্ণ হল? আমি অবাক। সত্যি তো? আজ আমার বিয়ের ২০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তার ওই অদ্ভুত কথাবার্তার মানে কি? মা, আমি বাবার সাথে একটা পরিকল্পনা করেছি, রাজীব বলল। আজ সন্ধ্যায় তোমার জন্য একটা সারপ্রাইজ পার্টি। তাই আমি তোমাকে ধাঁধার মতো করে বলছিলাম। তুমি কি রাজি? আহা! এই ছিল রহস্য। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, হ্যাঁ বাবা, অবশ্যই রাজি। কিন্তু তারপর যা ঘটল সেটা আরও অদ্ভুত। সন্ধ্যায় পার্টিতে এমন কিছু হলো যা আমি কখনো ভাবতেই পারিনি। সন্ধ্যা ৭টার সময় রাহুল অফিস থেকে ফিরল। মেধাও স্কুল থেকে এসেছে। আমি ভাবছিলাম তারা হয়তো কোনো কেক আর মোমবাতি নিয়ে এসেছে। কিন্তু তা নয়। রাহুল এসে বলল, মিতালি, তুমি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সবার একটা বিশেষ জায়গায় যেতে হবে, রাজীব বলল। একটা অ্যাডভেঞ্চারে। অ্যাডভেঞ্চার? কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সেটা গিয়েই দেখবে মা, মেধা হেসে বলল। আমরা গাড়িতে চেপে রওনা হলাম। গাড়িতে বসে আমি জিজ্ঞেস করতে থাকলাম কোথায় যাচ্ছি। কিন্তু সবাই রহস্য করে থাকল। শুধু বলল, ধৈর্য ধরো, গিয়েই দেখবে। গাড়ি শহর ছেড়ে বেরিয়ে গেল। চল পাহাড়ি রাস্তা দিয়ে। রাত ৮টার সময় আমরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছালাম। একটা পুরনো বাড়ি। চারদিকে জঙ্গল। এটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পুরনো পারিবারিক বাড়ি, রাহুল বলল। তোমার দাদুর বাড়ি। যেখানে তুমি ছোটবেলায় ছুটির দিনে যেতে। আমি অবাক। এই বাড়িটা আমার দাদুর? কিন্তু এত বছর পর এখানে আসার কি দরকার? বাড়িতে ঢোকার পর আরও অবাক হলাম। বাড়িটা পরিষ্কার। আলো জ্বলছে। যেন কেউ এখানে থাকে। কে এখানে থাকে? আমি জিজ্ঞেস করলাম। সেটা আমরা আজ জানতে পারব, রাজীব রহস্যময় ভঙ্গিতে বলল। আমরা বসার ঘরে বসলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক বেরিয়ে এল। চুলদাড়ি সাদা। কিন্তু চেহারা পরিচিত লাগছে। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধ লোকটি হাসল। আমি তোমার দাদু, মিতালি। আমি হকচকিয়ে গেলাম। দাদু? কিন্তু দাদু তো ১৫ বছর আগে মারা গেছেন। না বেটি, আমি মরিনি। আমি লুকিয়েছিলাম। লুকিয়ে? কেন? সেটাই আজ তোমাদের বলব। দাদু বলতে শুরু করল। তার গল্প শুনে আমার মাথা ঘুরে গেল। আমার কাছে একটা গুপ্তধন ছিল, দাদু বলল। আমার দাদাপরদাদারা একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিল। কিন্তু সেই ধনের খবর পেয়ে গিয়েছিল কিছু দুষ্ট লোক। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই আপনি মৃত্যুর নাটক করলেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। আমি মৃত্যুর নাটক করে এই জঙ্গলে লুকিয়ে রইলাম। অপেক্ষা করছিলাম কবে তোমরা বড় হবে, কবে তোমাদের এই সত্য বলতে পারব। গুপ্তধনটা কোথায়? রাহুল জিজ্ঞেস করল। সেটাই তো আজ তোমাদের দেখাব। কিন্তু তার আগে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? মেধা উৎসাহিত গলায় বলল। হ্যাঁ। গুপ্তধন পাওয়ার জন্য ৩টি ধাঁধার সমাধান করতে হবে। আর এই ধাঁধাগুলো এমন যে পুরো পরিবার একসাথে না মিলে সমাধান করা যাবে না। দাদু আমাদের প্রথম ধাঁধা দিল। যে জিনিসটা সকালে ৪ পা, দুপুরে ২ পা, সন্ধ্যায় ৩ পায়ে চলে, সেটা কি? আমরা সবাই মিলে ভাবতে লাগলাম। রাজীব বলল, এটা মানুষ। শিশু হাত পা দিয়ে হামাগুড়ি দেয়, বড় হয়ে ২ পায়ে হাঁটে, বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে ৩ পায়ে চলে। ঠিক, দাদু খুশি হল। দ্বিতীয় ধাঁধা। আমি আছি কিন্তু নেই, তুমি আমাকে ধরতে পারো কিন্তু রাখতে পারো না। আমি কি? এবার মেধা উত্তর দিল। ছায়া। দারুণ। তৃতীয় ধাঁধা। আমি যত ভাঙি তত বাড়ি। আমি কি? এটা কঠিন। আমরা অনেক ভাবলাম। শেষে আমি বললাম, নীরবতা। নীরবতা যত ভাঙে তত বাড়ে। চমৎকার। তোমরা ৩টি ধাঁধাই সমাধান করেছ। দাদু আমাদের বাড়ির পেছনে নিয়ে গেল। সেখানে একটা পুরনো কুয়া। কুয়ার পাশে একটা বড় পাথর। এই পাথরের নিচে আছে একটা গোপন সুড়ঙ্গ, দাদু বলল। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে পাবে আমাদের পারিবারিক গুপ্তধন। আমরা সবাই মিলে পাথরটা সরালাম। নিচে সত্যিই একটা সুড়ঙ্গ। টর্চ জ্বালিয়ে নেমে গেলাম। সুড়ঙ্গটা অনেক লম্বা।
প্রায় 10 মিনিট হেঁটে একটা বড় কক্ষে পৌঁছালাম। কক্ষটা প্রাকৃতিক গুহার মতো। দেয়ালে অনেক চিত্র আঁকা। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, দাদু বলল। তারা ছিল রাজামহারাজাদের গুপ্ত সেবক। বিভিন্ন রাজ্যের ধনসম্পদ রক্ষা করত। কক্ষের মাঝখানে একটা বড় পাথরের বাক্স। দাদু সেটা খুল। ভেতরে অনেক সোনার মুদ্রা, হীরার গহনা, প্রাচীন অস্ত্রশস্ত্র। এগুলো কয়েক শতাব্দীর পুরনো, দাদু বলল। আমাদের পূর্বপুরুষরা এগুলো সংগ্রহ করেছিল বিভিন্ন রাজার কাছ থেকে পুরস্কার হিসেবে। আমি অবাক হয়ে দেখছিলাম। এত ধনসম্পদ। কিন্তু হঠাৎ একটা শব্দ শুনলাম। কেউ যেন উপরে হাঁটছে। কে আসছে? আমি ভয় পেয়ে বললাম। দাদু চিন্তিত হল। আমি আশঙ্কা করছি সেই দুষ্ট লোকরা এসেছে। তারা হয়তো আমাদের অনুসরণ করেছে। সত্যি? উপর থেকে কণ্ঠস্বর ভেসে এল। ওরা নিচে গেছে। তাড়াতাড়ি। আমাদের পালাতে হবে, দাদু বলল। এই কক্ষের আরেকটা বেরিয়ে যাওয়ার পথ আছে। দাদু আমাদের কক্ষের অন্যদিকে নিয়ে গেল। সেখানে একটা ছোট সুড়ঙ্গ। আমরা সেই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলাম। সুড়ঙ্গটা বেরিয়ে গেছে জঙ্গলের অন্যদিকে, একটা ছোট নদীর পাশে। আমরা নিরাপদ। এখন কি করব? রাহুল জিজ্ঞেস করল। আমাদের শহরে ফিরে যেতে হবে, দাদু বলল। আর এই গুপ্তধনের ব্যাপারে পুলিশকে জানাতে হবে, যাতে সেই দুষ্ট লোকরা ধরা পড়ে। আমরা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। প্রায় 1 ঘণ্টা হেঁটে একটা গ্রামে পৌঁছালাম। সেখান থেকে বাস ধরে শহরে ফিরলাম। পরের দিন পুলিশের সাথে গিয়ে দেখি সেই দুষ্ট লোকরা গুহায় আটকে পড়েছে। তারা সুড়ঙ্গের মুখ খুঁজে পাচ্ছিল না। পুলিশ তাদের ধরে ফেল। এই ঘটনার পর দাদু আবার আমাদের সাথে থাকতে শুরু করল। আর সেই গুপ্তধন দিয়ে আমরা একটা জাদুঘর তৈরি করলাম, যাতে সবাই আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে পারে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে অবাক করা ব্যাপার হল সকালের সূর্যগ্রহণ। রাজীবের সেই রহস্যময় কথাবার্তা আসলে ছিল এই সারপ্রাইজের ইঙ্গিত। সে জানত আজ আমাদের এই অ্যাডভেঞ্চার হবে। তুমি কি করে জানতে পারলে? আমি রাজীবকে জিজ্ঞেস করলাম। মা, দাদু গত মাসে আমার সাথে যোগাযোগ করেছিল। পুরো পরিকল্পনাটা তিনিই করেছিলেন। সূর্যগ্রহণের দিনটা বেছে নিয়েছিলেন কারণ এটা একটা বিশেষ দিন। কেন বিশেষ? কারণ আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে সূর্যগ্রহণের দিন গুপ্ত রহস্য প্রকাশ পায়। তাই দাদু এই দিনটাই বেছে নিয়েছিলেন। আমি হাসলাম। সত্যিই তো। সূর্যগ্রহণের দিনই আমাদের পারিবারিক রহস্য প্রকাশ হল। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এল। দাদুর সাথে থেকে আমরা আমাদের পূর্বপুরুষদের আরও অনেক কাহিনী জানতে পারলাম। তারা শুধু ধনসম্পদ সংগ্রহকারী ছিল না, তারা ছিল জ্ঞান সংগ্রহকারীও। আমাদের বাড়িতে এল অনেক পুরনো বই, পাণ্ডুলিপি, যেগুলোতে আছে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, জ্যোতিষশাস্ত্র, রসায়ন। রাজীব এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে শুরু করল। মেধাও খুব আগ্রহী হয়ে উঠল। আমি আর রাহুল জাদুঘরের কাজ সামলাতে লাগলাম। কিছুদিন পর আবিষ্কার করলাম যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিল বিখ্যাত চিকিৎসক। তার লেখা একটি বইতে পেলাম অনেক দুর্লভ ওষুধের ফর্মুলা। রাজীব সেই ফর্মুলাগুলো নিয়ে গবেষণা করতে শুরু করল। আবিষ্কার করল যে সেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে অনেকটাই মিলে যায়। একদিন সন্ধ্যায় দাদু আমাদের ডেকে বলল, তোমাদের আরও একটা রহস্যের কথা বলি। আরও রহস্য? আমি অবাক হলাম। হ্যাঁ, আমাদের পরিবারের একটি বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমরা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাই। তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যা পরে সত্যি হয়েছে? আমি ভাবলাম, সত্যিই তো। ছোটবেলা থেকে আমি এমন অনেক স্বপ্ন দেখেছি যা পরে সত্যি হয়েছে, কিন্তু কখনো এটা নিয়ে গুরুত্ব দিইনি। হ্যাঁ দাদু, আমি এমন স্বপ্ন দেখি। রাজীব, তুমি? আমিও মাঝে মাঝে। মেধা? হ্যাঁ দাদু, আমিও। তাহলে তোমরা সবাই এই ক্ষমতার অধিকারী। কিন্তু এই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। দাদু আমাদের শেখাতে শুরু করল কিভাবে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখা যায়, কিভাবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে হয়। কয়েক সপ্তাহ অনুশীলনের পর আমি স্পষ্টভাবে স্বপ্ন দেখতে পারলাম। একদিন স্বপ্নে দেখলাম আমাদের জাদুঘরে অনেক দর্শক এসেছে। একটি বিদেশি টিভি চ্যানেলের লোকজন এসেছে আমাদের গল্প শুনতে। পরের সপ্তাহে সত্যিই তাই হল।
একটি ব্রিটিশ টিভি চ্যানেলের একদল সাংবাদিক এল আমাদের জাদুঘরে। তারা আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায়। এটা কি করে সম্ভব? টিভির সাংবাদিক জিজ্ঞেস করল। আমাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশেষ ক্ষমতা চলে আসছে, দাদু বলল। তারা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলল। আমাদের গল্প শুনে অবাক হল। ডকুমেন্টারি প্রচারের পর আমাদের জাদুঘরে দর্শকের সংখ্যা অনেক বেড়ে গেল। কিন্তু এরপরই শুরু হলো নতুন সমস্যা। অনেক লোক এসে আমাদের কাছে তাদের ভবিষ্যৎ জানতে চাইতে লাগল। কেউ কেউ অনেক টাকার বিনিময়ে এই সেবা চাইল। আমাদের কি করা উচিত? আমি দাদুকে জিজ্ঞেস করলাম। এই ক্ষমতা অপব্যবহার করা ঠিক না, দাদু বলল। আমরা শুধু সেই ক্ষেত্রেই সাহায্য করব যেখানে সত্যিকারের বিপদ আছে। গিয়ে একদিন এক মহিলা এল। তার ছেলে নিখোঁজ হয়েছে 3 দিন। পুলিশ খুঁজে পাচ্ছে না। সে কাঁদতে কাঁদতে আমাদের সাহায্য চাইল। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম একটি ছেলে একটি পুরনো কারখানায় আটকে আছে। চারদিকে অনেক যন্ত্রপাতি। ছেলেটি ভয় পেয়ে লুকিয়ে আছে। সকালে সেই মহিলাকে বললাম আমার স্বপ্নের কথা। সে পুলিশকে জানাল। পুলিশ সেই এলাকায় খোঁজ করে সত্যিই ছেলেটিকে পেয়ে গেল। এরপর আমরা ঠিক করলাম যে আমরা শুধু এই ধরনের জরুরি ক্ষেত্রেই আমাদের ক্ষমতা ব্যবহার করব। কয়েক মাস পর আরেকটি ঘটনা ঘটল। রাজীব স্বপ্নে দেখল যে শহরে একটি বড় দুর্ঘটনা হবে। একটি পুরনো বিল্ডিং ভেঙে পড়বে। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। স্বপ্নের কথা বলে কেউ বিশ্বাস করবে কি? শেষে ঠিক করলাম পুরনো বিল্ডিংগুলোর মালিকদের সতর্ক করে দেব। বললাম যে আমরা শুনেছি কিছু বিল্ডিং নাকি নিরাপদ না। কয়েকজন আমাদের কথা শুনল। তারা তাদের বিল্ডিং পরীক্ষা করাল। সত্যিই দেখা গেল একটি বিল্ডিং ভাঙার মুখে। সেটি দ্রুত মেরামত করা হল। এভাবে আমাদের পরিবারের এই বিশেষ ক্ষমতা অনেক মানুষের উপকারে আসতে লাগল। কিন্তু আমরা সবসময় গোপনে কাজ করতাম। কারণ এই ব্যাপারে প্রচার হলে অনেক সমস্যা হতে পারে। একদিন মেধা আমাদের বলল, মা, আমি একটি স্বপ্ন দেখেছি। আমাদের পরিবারে আরেকটি বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি। কিন্তু সেজন্য আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। দাদু খুশি হল। মেধা সত্যি কথা বলেছে। আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকেই ছিল নিরাময়কারী। কিন্তু এই শক্তি একা কারো নেই। পুরো পরিবার মিলে এই শক্তি কাজ করে। কি? পরের দিন একটি পরীক্ষা করলাম। আমাদের প্রতিবেশীর বাচ্চা অসুস্থ। ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না। আমরা 4 জন মিলে তার জন্য প্রার্থনা করলাম। হাত রাখলাম তার মাথায়। পরের দিন বাচ্চাটি সুস্থ হয়ে গেল। ডাক্তাররা অবাক। এরপর আমরা গোপনে অনেক অসুস্থ মানুষকে সাহায্য করলাম। কিন্তু সবসময় সতর্ক থাকতাম যাতে কেউ সন্দেহ না করে। 1 বছর পর আবার সূর্যগ্রহণ হল। আমরা সবাই একসাথে ছাদে উঠে দেখলাম। এই দিনেই তো শুরু হয়েছিল আমাদের এই অভাবনীয় যাত্রা। 1 বছরে আমাদের জীবনে কত পরিবর্তন, আমি বললাম। আরও পরিবর্তন আসবে, দাদু বলল। এই পরিবারের গল্প এখনো শেষ হয়নি। সূর্যগ্রহণ দেখতে দেখতে আমি ভাবছিলাম, সত্যিই তো। 1 বছর আগে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম। আজ আমি জানি আমাদের পরিবারের আছে অসাধারণ ইতিহাস, আছে বিশেষ ক্ষমতা। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমরা একটি সাধারণ পরিবারই রয়ে গেছি। রাজীব পড়াশোনা করে, মেধা স্কুলে যায়, রাহুল অফিস করে। দাদু আমাদের সাথে গল্প করে। শুধু এখন আমাদের গল্পগুলো একটু অন্যরকম। আমরা অতীত আর ভবিষ্যতের মধ্যে সেতুর কাজ করি। আমাদের স্বপ্নে পাওয়া বার্তা দিয়ে মানুষের উপকার করি। সূর্যগ্রহণ শেষ হল। আমরা নিচে নেমে এলাম। আগামীকাল আবার শুরু হবে আমাদের স্বাভাবিক জীবন। কিন্তু আমি জানি এই স্বাভাবিক জীবনের মধ্যেই লুকিয়ে আছে অনেক অসাধারণত্ব। রাতে শোয়ার আগে রাজীব আমাকে বলল, মা, 1 বছর আগে সূর্যগ্রহণের দিন আমি যে রহস্যময় কথা বলেছিলাম সেটা কি তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা। তুমি বোঝাতে চেয়েছিলে যে আমাদের পরিবারে নতুন একটি পরিচয় আসবে। আমি শুধু একজন মা নই, আমি আমাদের পারিবারিক ঐতিহ্যের ধারকবাহকও। রাজীব হাসল। ঠিক বলেছ মা। আর আমিও শুধু তোমার ছেলে নই, আমি আমাদের পূর্বপুরুষদের গানের উত্তরাধিকারী। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম আমাদের পরিবারের ভবিষ্যৎ। দেখলাম আগামীর বছরগুলোতে আমরা আরও অনেক মানুষের সেবা করব। আমাদের জাদুঘর হয়ে উঠবে গানের কেন্দ্র। রাজীব হবে একজন বিখ্যাত গবেষক। মেধা হবে একজন নিরাময়কারী। আর আমি?
আমি থাকব আমাদের পরিবারের কেন্দ্রবিন্দুতে। যেমন আজও আছি। একজন মা, একজন স্ত্রী, একজন নাতনি। কিন্তু সেই সাথে একজন রহস্যময় ক্ষমতার অধিকারী। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখ থেকে পানি পড়ছে। কিন্তু এ কান্না দুঃখের নয়। এ কান্না আনন্দের। আমি বুঝতে পেরেছি আমাদের পরিবারের এই অভাবনীয় যাত্রা আমার জীবনকে কত সমৃদ্ধ করেছে। রাহুল জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদছ কেন? আমি হেসে বললাম, এই অশ্রু খুশির। আমি আমাদের পরিবারের জন্য গর্বিত। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। পরের মাসেই আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। একদিন সকালে আমি দেখলাম আমাদের বাগানে একটা অদ্ভুত ফুল ফুটেছে। ফুলটা রাতের বেলা নীল আলো দেয়, দিনের বেলা সাদা থাকে। এটা কি ধরনের ফুল? আমি দাদুকে জিজ্ঞেস করলাম। দাদু ফুলটা দেখে অবাক হল। এটা চন্দ্রমল্লিকা। আমাদের পূর্বপুরুষরা এই ফুল চাষ করত। এটা শুধু তখনই ফোটে যখন পরিবারে কোনো বিশেষ ঘটনা ঘটতে যায়। কি ধরনের ঘটনা? সেটা আমরা শীঘ্রই জানতে পারব। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা আমাদের বাড়িতে আসছে। তার হাতে একটা পুরনো চিঠি। চিঠিতে লেখা আমাদের পরিবারের নাম। পরের দিন সকালে সত্যিই একজন মহিলা এল। বয়স প্রায় 50। তার হাতে একটা পুরনো চিঠি। আপনারা সরকার পরিবার? সে জিজ্ঞেস করল। হ্যাঁ গো। আমার নাম অনুপমা ঘোষ। আমার দাদামশাই আপনাদের দাদুর বন্ধু ছিলেন। তিনি মারা যাওয়ার আগে এই চিঠিটা আমাকে দিয়ে বলেছিলেন, কখনো যদি সরকার পরিবারের খোঁজ পাই, যেন এই চিঠি দিয়ে দিই। দাদু চিঠিটা নিয়ে পড়ল। পড়ার সময় তার চোখ বড় হয়ে গেল। এ কি? দাদু অবাক হয়ে বলল। কি লেখা? আমি জিজ্ঞেস করলাম। এই চিঠিতে লেখা আছে যে আমাদের পরিবারের আরেকটা গুপ্ত সম্পদ আছে। কিন্তু সেটা আমাদের এলাকায় নেই। সেটা কলকাতায়। কলকাতায়? হ্যাঁ। আর সেই সম্পদ পাওয়ার জন্য আমাদের সেখানে যেতে হবে। কিন্তু একা যেতে হবে না। ঘোষ পরিবারের সাথে মিলে যেতে হবে। অনুপমা বলল, আমার পরিবারও এই ব্যাপারে জানে। আমরা অনেক দিন ধরে আপনাদের খোঁজ করছিলাম। কেন? কারণ সেই সম্পদ একা কোনো পরিবার নিতে পারবে না। 2 পরিবার মিলে নিতে হবে। আর সেই সম্পদ শুধু টাকা পয়সা নয়। এটা এমন কিছু যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। আমরা সবাই অবাক হলাম। কি সেই সম্পদ? একটা প্রাচীন যন্ত্র, যেটা দিয়ে যে কোনো রোগ সারানো যায়। এমনকি যে কোনো বয়সের মানুষকে তরুণ করা যায়। দাদু চিন্তিত হল। এটা অনেক বিপজ্জনক। এমন যন্ত্র যদি ভুল হাতে যায়? তাই আমাদের পূর্বপুরুষরা এটা 2 ভাগ করে রেখেছিল। এক ভাগ সরকার পরিবারের কাছে, এক ভাগ ঘোষ পরিবারের কাছে। তাহলে আমাদের কাছে সেই যন্ত্রের অংশ আছে? হ্যাঁ। চিঠি অনুযায়ী আপনাদের সেই গুপ্তধনের সাথে এই যন্ত্রের অংশ আছে। কিন্তু আপনারা হয়তো চিনতে পারেননি। আমরা সবাই গুহায় গিয়ে আবার সেই ধনভাণ্ডার পরীক্ষা করলাম। সত্যিই একটা অদ্ভুত ধাতুর তৈরি যন্ত্রাংশ পেলাম। দেখতে অনেকটা চাকার মতো। চাকার মধ্যে অনেক ছোট ছোট পাথর বসানো। এটাই সেই যন্ত্রের অংশ, অনুপমা বলল। আমাদের কাছেও এরকম একটা অংশ আছে। দুটো মিলে যন্ত্রটা সম্পূর্ণ হবে। কিন্তু এটা কিভাবে কাজ করে? রাজীব জিজ্ঞেস করল। সেটা আমরা কলকাতায় গেলেই জানতে পারব। সেখানে এই যন্ত্র ব্যবহারের নির্দেশিকা আছে। আমরা ঠিক করলাম পরের সপ্তাহে কলকাতা যাব। কিন্তু তার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। দাদু বলল, এই যাত্রা সহজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। এমন যন্ত্রের খবর যদি বাইরে চলে যায়, অনেক বিপজ্জনক লোক আমাদের পিছনে লাগবে। প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা ছোট ব্যাগে সেই যন্ত্রাংশটা রাখলাম। সাথে নিলাম কিছু খাবার, পানি, টাকা পয়সা। কলকাতা যাওয়ার দিন সকালে আমি আবার স্বপ্ন দেখেছিলাম আমরা একটা পুরনো বাড়িতে আছি। বাড়িটায় অনেক সিডি। আর সিডির নিচে একটা গোপন কক্ষ। ট্রেনে করে কলকাতা পৌঁছালাম। অনুপমা আমাদের নিয়ে গেল তার পৈতৃক বাড়িতে। বাড়িটা দেখে আমি চমকে গেলাম। এটা হুবহু আমার স্বপ্নের বাড়ি। এই বাড়িতেই আছে সেই গোপন তথ্য? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। আমার প্রপিতামহ এখানেই লুকিয়ে রেখেছিলেন যন্ত্রের ব্যবহার বিধি। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। ঠিক আমার স্বপ্নের মতোই সেখানে অনেক সিডি। অনুপমা আমাদের নিচতলায় নিয়ে গেল।
এই দেয়ালের পেছনে একটা গোপন কক্ষ আছে, সে বলল। কিন্তু সেটা খুলতে হলে দুই পরিবারের যন্ত্রাংশ একসাথে ব্যবহার করতে হবে। আমরা দুটো যন্ত্রাংশ বের করলাম। অনুপমার কাছের অংশটা দেখতে অনেকটা তারার মতো। আমাদের চাকার মতো অংশটার সাথে মিলিয়ে দিলে একটা সম্পূর্ণ যন্ত্র হয়ে গেল। যন্ত্রটা দেয়ালের একটা বিশেষ জায়গায় বসালাম। হঠাৎ দেয়াল সরে গেল। ভেতরে একটা ছোট কক্ষ। কক্ষটায় ঢুকে দেখি দেয়ালে অনেক চিত্র আঁকা। চিত্রগুলোতে দেখানো হয়েছে কিভাবে এই যন্ত্র ব্যবহার করতে হয়। এই চিত্রগুলো পড়তে পারবেন? আমি অনুপমাকে জিজ্ঞেস করলাম। আমার দাদামশাই আমাকে এই প্রাচীন লিপি পড়তে শিখিয়েছিলেন। অনুপমা চিত্রগুলো পড়ে আমাদের বোঝাল। এই যন্ত্র আসলে একটা নিরাময় যন্ত্র। এটা মানুষের শরীরের ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করে দেয়। এমনকি মানুষের আজও বাড়াতে পারে। কিন্তু এটা কিভাবে কাজ করে? রাহুল জিজ্ঞেস করল। এই যন্ত্রটা এক ধরনের শক্তি তৈরি করে। সেই শক্তি মানুষের শরীরের কোষগুলোকে নবায়ন করে দেয়। এটা ব্যবহার করা কি নিরাপদ? চিত্র অনুযায়ী এটা সম্পূর্ণ নিরাপদ। কিন্তু একটা শর্ত আছে। এই যন্ত্র শুধু ভালো কাজের জন্য ব্যবহার করা যাবে। কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে এটা কাজ করবে না। আমরা ঠিক করলাম একবার পরীক্ষা করে দেখব। অনুপমার মা খুব অসুস্থ। তার হাঁটুতে অনেক ব্যথা। ডাক্তাররা বলেছে অপারেশন ছাড়া ভালো হবে না। আমরা যন্ত্রটা নিয়ে অনুপমার মায়ের কাছে গেলাম। চিত্র অনুযায়ী যন্ত্রটা চালু করলাম। যন্ত্র থেকে একটা নরম নীল আলো বের হল। আলোটা অনুপমার মায়ের হাঁটুর উপর দিলাম। মিনিট ৫ পর আলো নিভে গেল। কেমন লাগছে? আমরা জিজ্ঞেস করলাম। অনুপমার মা অবাক হয়ে বলল, ব্যথা একদমই নেই। এটা কি করে সম্ভব? তিনি উঠে দাঁড়ালেন। হাঁটাহাঁটি করলেন। কোনো ব্যথাই নেই। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এই যন্ত্র সত্যিই কাজ করে। কিন্তু এরপরই শুরু হলো নতুন সমস্যা। অনুপমার মায়ের অসুখ ভালো হওয়ার খবর শুনে পাড়ার অনেক লোক এসে হাজির হল। সবাই চায় তাদের অসুখও ভালো করে দিতে। আমরা কি করব? আমি দাদুকে জিজ্ঞেস করলাম। এই যন্ত্রের ব্যাপারে বেশি প্রচার করা ঠিক হবে না, দাদু বলল। এটা নিয়ে লোভী মানুষরা আমাদের পেছনে লাগবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরের দিন দুপুরে আমরা দেখলাম অনুপমার বাড়ির সামনে অনেক গাড়ি। কিছু লোক বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। এরা কারা? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। অনুপমা জানালা দিয়ে দেখে বলল, এদের মধ্যে কয়েকজন ডাক্তার আছে। কিছু সাংবাদিক আছে। আর কিছু অচেনা লোকও আছে। অচেনা লোকরা কি বিপজ্জনক হতে পারে? আমাদের এখানে থাকা নিরাপদ নয়। আমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। যন্ত্রটা নিয়ে একটা হোটেলে আশ্রয় নিলাম। এখন কি করব? রাজীব জিজ্ঞেস করল। আমাদের এই যন্ত্রটা নিরাপদ জায়গা রাখতে হবে, দাদু বলল। এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে শুধু সৎ মানুষরাই পৌঁছাতে পারবে। কোথায় সেই জায়গা? আমার মনে হয় আমাদের গ্রামের সেই গুহাই সবচেয়ে নিরাপদ। কিন্তু কলকাতা থেকে বের হওয়া সহজ হল না। স্টেশনে অনেক লোক আমাদের খোঁজ করছে। বাস স্ট্যান্ডেও। আমরা কিভাবে বের হব? আমি চিন্তিত হয়ে বললাম। অনুপমা বলল, আমার এক বন্ধু আছে। সে ট্রাক চালায়। আমরা তার ট্রাকে করে চলে যেতে পারি। আমরা সেই বন্ধুর সাথে যোগাযোগ করলাম। রাতের বেলা তার ট্রাক এসে আমাদের তুলে নিল। ট্রাকে করে যেতে যেতে আমি ভাবছিলাম, এই যন্ত্রটা পেয়ে আমাদের জীবন আরও জটিল হয়ে গেছে। একদিকে এটা দিয়ে অনেক মানুষের উপকার করতে পারি। অন্যদিকে এই যন্ত্রের জন্য আমরা বিপদে পড়েছি। ভোর ৫টার সময় আমরা আমাদের গ্রামে পৌঁছালাম। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যন্ত্রটা নিয়ে গুহায় চলে গেলাম। গুহায় যন্ত্রটা রেখে দিলাম সেই ধনভাণ্ডারের সাথে। কিন্তু এই গুহাও এখন নিরাপদ নয়। আমাদের আরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দাদু বলল, আমরা এই গুহার মুখ বন্ধ করে দেব। আর একটা নকল গুহা তৈরি করব। যাতে কেউ এলে ভুল জায়গা চলে যায়। আমরা কয়েকদিন কাজ করে নকল গুহা তৈরি করলাম। সেখানে কিছু নকল ধনসম্পদ রাখলাম। কিছুদিন পর সত্যিই কিছু লোক এসে আমাদের সেই জায়গা খোঁজ করল। তারা নকল গুহাটা পেয়ে ভাবল এখানেই সব সম্পদ। নকল জিনিস নিয়ে চলে গেল। এভাবে আমরা আসল গুহা আর যন্ত্রটা নিরাপদ রাখতে পারলাম। কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়নি। আমরা ঠিক করলাম যে এই যন্ত্র দিয়ে আমরা গোপনে মানুষের সেবা করব। কিন্তু খুবই সতর্কতার সাথে। প্রতি মাসে আমরা একদিন সেই যন্ত্র বের করি।
খুব কম লোককে আমরা সাহায্য করি, যাদের সত্যিই প্রয়োজন। 1 বছর পর আমি বুঝতে পারলাম যে এই যন্ত্রের একটা বিশেষত্ব আছে। এটা শুধু শারীরিক রোগী সারায় না, মানসিক সমস্যাও সারায়। একদিন একটা বাচ্চা এলো যার মানসিক সমস্যা। সে কথা বলতে পারে না। যন্ত্রের আলো দেওয়ার পর সে কথা বলতে শুরু করল। আরেকদিন একজন বৃদ্ধ এসেছিল যার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যন্ত্রের চিকিৎসার পর তার স্মৃতি ফিরে এলো। এভাবে আমরা নিঃশব্দে অনেক মানুষের সেবা করে যাচ্ছি। আমাদের পরিবারের এই গোপন দায়িত্ব পালন করে যাচ্ছি। 2 বছর পর আবার সূর্যগ্রহণ হলো। আমরা সবাই আবার ছাদে উঠলাম। এই 2 বছরে আমাদের জীবনে আরও কত পরিবর্তন। মা, রাজীব বলল, তুমি কি কখনো ভেবেছ যে একটা সূর্যগ্রহণের দিন আমাদের জীবন কত বদলে দিয়েছে? প্রতিদিনই ভাবি বাবা, আমরা এখন শুধু একটা সাধারণ পরিবার নই, আমরা একটা বিশেষ দায়িত্বের অধিকারী গু। এই দায়িত্ব কি কখনো শেষ হবে? দাদু বলল, এই দায়িত্ব প্রজন্মের পর প্রজন্ম চলবে। তোমরা একদিন তোমাদের সন্তানদের এই দায়িত্ব দিয়ে যাবে গু। মেধা বলল, আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত। আমি বড় হলে আমিও মানুষের সেবা করব। সূর্যগ্রহণ দেখতে দেখতে আমি ভাবছিলাম, আমাদের এই রহস্যময় যাত্রা আরও অনেক বছর চলবে। আরও অনেক অজানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর আমি থাকব আমাদের পরিবারের কেন্দ্রে, একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন নাতনি হিসেবে, আর সেই সাথে একজন রক্ষক হিসেবে, আমাদের পারিবারিক গোপন সম্পদের রক্ষক। এই গল্প শেষ হওয়ার নয়, এটি একটি ধারাবাহিক কাহিনী। প্রতিটি সূর্যগ্রহণের দিন আমাদের জীবনে নতুন কিছু ঘটে, নতুন রহস্য উন্মোচিত হয়, নতুন দায়িত্ব এসে যায়। আর আমি প্রস্তুত আছি সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। কারণ আমি জানি আমাদের পরিবারের ভালোবাসা আর একটা যে কোনো বিপদের চেয়ে শক্তিশালী। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছো তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি উ। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গি। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল।
আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে, 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকে। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে।
আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে, খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবাবু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল, অফিস থেকে, একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গিয়ে। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও।
অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 300 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিন। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিক্সা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা। সোহেল রিক্সায় উঠল।
রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছো? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতু। হুম, ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা? রিক্সা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী,
দুজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল।
ভাই আমার কাছে খুব কম টাকা আছে কি, যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিয়ে। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই, তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন, সোহেল বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালায়, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসা। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান। শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল।
সূর্য পশ্চিমে ঢলে পড়ছে, আকাশ লাল কুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি, যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান, তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। কি ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্রাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল।
তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি কি? না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল।
সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো, দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময়মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল।
এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। 13 অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটা সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায় সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনো স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব